অবাক লাগে যে নিজের বোনকে কি করে বশীকরণ করে। আমাবস্যা দিন রাতে ওই কাজটি করে বাচ্চাটা, একদিন থেকে হঠাৎ করে মায়ের পাশ দিয়ে বাচ্চাটি উঠে গেছে এবং ওই বাক্সর মধ্যে থেকে মাংসগুলো বার করে ওই কাঁচা মাংসগুলো খায়। বান যে কাটা সে কিন্তু মারতে পারে। সে বলে নিজের মাসির মেয়েকে বিয়ে করবে কিন্তু বাড়ির লোক মানছে না। তার মাসি মেশো মানে যে শ্বশুর শাশুড়ি হবে তাদের বশীকরণ করতে এসেছে। এই কথাটাকে তো কেউ মেনে নেবে না। নিজের একদম ভাই বোন একসাথে বড় হয়েছে, এটা কি করে হয়? বাচ্চার আওয়াজ, বড়দের আওয়াজ এরকম হচ্ছে, একটা মহিলার আওয়াজ, ঠিক আছে। আমি তখন বলি কেন এসেছো, ওকে ছেড়ে দাও। সে ভিতর থেকে বিভিন্ন আজকে বলছে ছাড়বো না, ঠিক আছে, ওকে নিয়ে যাবো। একটা রক্তচোষা বানো হয়, কিন্তু পুরো রক্তকে কিন্তু চুষে না, একদম শুকিয়ে যায়। নিজের রূপকে ধরে রাখার জন্য কোনো তান্ত্রিক ক্রিয়া সম্ভব? অবশ্যই এখন আছে, বর্তমানে অবশ্যই একজন আছে, সে আমার সাথে সবসময় থাকে। সে খুব ভালো কাজ করে এবং সে খুব ভালো। এক টুকরো হলুদের টুকরো, 7টা লবঙ্গ একসাথে বেঁধে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এই কোণে যদি আপনারা টাঙিয়ে দিতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যেগুলো বেঁধে থাকে সেগুলো কিন্তু অনেক গুণে ভালো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন গুরুমা মিষ্টি আচার্য ম্যাডাম। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের পডকাস্টে সময় দেওয়ার জন্য। প্রথমেই জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনার সাধনার জীবন কতদিনের? আমার সাধনার জীবন হচ্ছে 7-8 বছর হয়ে গেল, ঠিক আছে। আমি বামাচার মতে দীক্ষিত। বামাচারে মেনলি পঞ্চপ্রকার সাধনা করতে হয়। দশম মহাবিদ্যার যে 10 দেবী আছে, দক্ষিণা কালী, তারা, বগলা, আরও যে দেবীগুলো আছে, ছিন্নমস্তা, ভৈরবী, সব দেবীর সাধনা করে আপনাকে এটা করতে সাধনা হচ্ছে। করে অবশ্যই আমাকে এখানে। আচ্ছা, আমাকে গুরুমা একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আপনি এত বছর ধরে সাধনা করছেন, তো এই সাধনার মধ্যে কোনো সময় কিছু অলৌকিক কিছু ঘটেছে আপনার জীবনে? হ্যাঁ, অবশ্যই ঘটেছে অলৌকিক কিছু। একজন বাচ্চাকে নিয়ে আসে আমার শ্রীরামপুর চেম্বারে, তার মা বাবা। বাচ্চাটিকে আমি যখন দেখি আমার চেম্বারে, তখন দেখি ওর চোখের নিচে কালো স্পট পড়ে যায়। এবং আমি বলি এটা কি করে হয়, বলে ওরা কান্নাকাটি করছে, বলছে আমাদের ঘরে অনেক কিছু হচ্ছে, যেমন ঘুঙুরের আওয়াজ হচ্ছে। বাচ্চাটি ছাদে চলে গেছে একদিন, ওর বাবা ওকে ছাদ থেকে কার্নিশের ওখান থেকে নিয়ে আসে। হ্যাঁ, প্রায় আরেকটু হলে পড়েই যেত, ওর বাবা ওকে তুলে আনে। এবং মা যে ছিল, মা দেখে একদিন হঠাৎ বাচ্চাটি ওর পাশে শুয়েছিল, পাশ থেকে চলে গেছে, মানে মহিলাটি, ঠিক আছে, উঠে চলে গেছে। উঠে চলে গেছে। উঠে গিয়ে দেখছে যে কিচেন ছিল, কিচেনের পাশে ফ্রিজ ছিল, ফ্রিজ থেকে মাংস বার করে কাঁচা মাংস খাচ্ছে এবং হাড়গুলো এইভাবে ছড়িয়ে আছে। এবার ওই কথাগুলো আমাকে বলে, ঠিক আছে। আমি একদিন বাড়িতে যাই ওনাদের, আমি বলি একদিন ডেট দিই। মানে নাম না বললে ওই বাড়িটা কোথায়? ওই বাড়িটা তো হুগলিরই একটি জায়গায়, আমি বলছি না ক্যামেরার সামনে। তো আমি একদিন ওনাদের বাড়ি যাই, একদিন থাকি, যে কি হচ্ছে জিনিসগুলো। এবং আমি রাতে ঘুমাই, খাওয়া দাওয়া করে। ঘুমানোর পর দেখি লোডশেডিং হয়ে গেল। হঠাৎ লোডশেডিং হয়ে যাওয়াতে পাশ দিয়ে দেখছি, মানে দরজার পাশ দিয়ে একটা যেন ঘুঙুরের আওয়াজ চলে যাচ্ছে। তো কেউ যেন মনে হচ্ছে চলে যাচ্ছে। তারপর সকাল হয়ে যায়, আমি বুঝতে পেরেছি কিছু একটা এই বাড়িতে আছে, ওইটা দেখার জন্য কিন্তু আমি গেছিলাম। তারপর সকাল হয়ে যায়, তারপর ওনাদের আমি বলি যে আমি যাবো, যার বুঝে গেছি, এবং তারাপীঠের ওনাদের ডেট দিই, ঠিক আছে, তারাপীঠে যাওয়ার জন্য। ওনারা রওনা হয়, আমিও রওনা হই। কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, আমার গাড়িটা পাঞ্চার হয়ে যায়। যে গাড়ি করে মানে এটাও হয়তো সেই অশরীরী সেই তারা বাধা দিচ্ছে আপনাকে? একদম একদম, সেটা আমি ততক্ষণে বুঝে গেছি। তারপর আমি ওখান থেকে সব কিছু ঠিকঠাক করে, আমার লেট হয় ঢুকতে, ওনারাও অনেক কষ্ট করে ঢোকে, ওনাদেরও অনেক বাধা বিপত্তি হয়। তো ওখানে যাই, আমার আরও সঙ্গীরা ছিল ওখানে, যারা মানে আমার ওই কাজ করে আরও। তারা ওখানে মন্ত্রপুত জল ছিল, যেটা আমি ওদের বলেছিলাম, মন্ত্রপুত জলটা ওর মধ্যে ছেটায়। ও তখনও কিন্তু ছটপট করছে বাচ্চাটি, ঠিক আছে। ওর ভেতর থেকে বিভিন্ন আওয়াজ, বিভিন্ন সাউন্ড, ঠিক আছে, হচ্ছে বাচ্চার। ইয়েস, একদমই বাচ্চার আওয়াজ, বড়দের আওয়াজ এরকম হচ্ছে, একটা মহিলার আওয়াজ, ঠিক আছে। আমি তখন বলি তুমি কে, ঠিক আছে, কেন এসেছো, ওকে ছেড়ে দাও। সে ভিতর থেকে বিভিন্ন আজকে বলছে ছাড়বো না, ঠিক আছে, ওকে নিয়ে যাব। এবং আমি তখন ওর মাথায় আমার একটা মন্ত্রপুত টিপ ওর মাথায় আমি দিয়ে ওটা করতে ও একটু শান্ত হয়। আরও ক্রিয়া ছিল ওখানে, আমি করি, সবাই মিলে, আরও সঙ্গীটা আমার ছিল ওখানে। ক্রিয়াটা হয়, ক্রিয়াটা হওয়ার পর বাচ্চাটি মানে একদম সুস্থ হয় এবং এখনও কথা হয়, ওরা সুস্থ আছে। আমার বাড়িতে একটি ফোন আছে, ওই ফোনে ওরা ছবি পাঠিয়েছিল, যদি এখানে আনতাম আপনাকে দেখাতাম, ঠিক আছে, অন ক্যামেরায়। তো বাচ্চাটা এখন খুবই ভালো আছে। ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিটা হয়। লাস্টে জানতে পারি এই ঘটনাটা, ঠিক আছে, অনেক বছর আগেকার ঘটনা। লোনের দায়ে একজন ফ্যামিলি, সেখানে একটি মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, ঠিক আছে, খুবই ছোট, 10-11 বছরের মেয়ে, এবং স্বামী স্ত্রী ছিল। এতটা লোন করে ফেলেছিল মানে লোকটি, তো
উনি সুসাইড করেন, মানে সিলিং ফ্যানে গলা দড়ি দিয়ে উনি সুসাইড করে, এবং তাদের যে বাচ্চা ছিল মেয়েটি আর ওয়াইফ, তাকে বিষ মিশিয়ে খাইয়ে দিয়ে উনি সুসাইড করেন। তারপর বাড়িটা পরিত্যক্ত ছিল, তারপর ওর বোন এসে এটা ওনাদের সেল করে, একদম বোনের নামে কিছুটা ছিল, তো উনি এসে সেল করেন, তারপর উনি থাকতে শুরু করেন। এটা থেকে এটা পরিষ্কার যে কেউ হুটহাট করে কোনো সস্তাতেও যদি কোনো প্রপার্টি পায়, একদমই উচিত না, ওনারা খুব সস্তাতে কিনেছিল প্রপার্টিটা। তো সেই ক্ষেত্রে আমাকে একটা জিনিস বলেন যে কেউ যদি একটা হয়তো নতুন প্রপার্টি কিনবে, একটা ফ্ল্যাট কিনবে বা বাড়ি কিনবে, সেই ক্ষেত্রেও আপনার সঙ্গে যদি যোগাযোগ করে যে আপনি আগে এসে জায়গাটা দেখে নিন, একদম আগে বাস্তুটা দেখে, তবে কোন কোণে করছে, ঈশান কোণে যদি কোনো কারণে বাথরুম করে ফেলে তাহলে কিন্তু খুবই সমস্যা। তাই কোন দিকটায় কি করবে সেটা কিন্তু আগে অ্যানালিসিস করেই আমার মনে হয় করা চার্ট। এবারে বলুন যে সেটা হচ্ছে কোনো জায়গায় ধরে নিলাম কোনো বাস্তুভিটেতে সত্যি এরকম কোনো নেগেটিভ এনার্জি আছে বহু বছর ধরে, তো তাকে কি ওখান থেকে ক্লিন করা সম্ভব? একদমই করা সম্ভব। সেখানে আমাকে যেতে হবে, আমাদের যেটা কাজ সেখানে গিয়ে দেখতে হবে যে কতটা কি আছে, আদবে কি প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিছু আছে বা নেতিবাচক কিছু আছে না অন্য কিছু আছে যার কারণে হচ্ছে, বাস্তু দোষের কারণে, এবং তার জন্মছকও দেখতে হবে। আচ্ছা, আচ্ছা এবার একটা জিনিস বলুন মাতাজি, সেটা হচ্ছে আপনারা শর্টকর্ম করেন, মানে শর্টকর্ম যেগুলো আমরা বলে থাকি। শর্টকর্ম বলতে গেলে আমি বান কাটাই। আচ্ছা, মানে শর্টকর্ম আছে এটা বিশ্বাস করেন এবং করাও যায়। হ্যাঁ, বান আমি কাটাই, ঠিক আছে, আর ওই বান কিন্তু আমি মারি না। তো বান কাটানোর কোনো ঘটনা যদি আমাদেরকে বলেন। দেখুন একটা কথা বলি আপনাকে, বান যে কাটায় সে কিন্তু মারতে পারে, এটা নিশ্চয়ই আমরা আইডিয়া আছে, কিন্তু আমি করি না। এই মানে এই খারাপ কাজগুলো মানে অন্তত আমার দ্বারা হবে না। কে কি করে সেটা আমি বলতে পারবো না, এবং এর তো নিশ্চয়ই একটা নেগেটিভ সাইডও আছে। একদম নেগেটিভ সাইড, এবং আমাদের উপরও বর্তায় অনেক কিছু, অনেক কিছু আমাদের উপর বর্তায় এবং ক্ষতি হয় যদি আমি কারোর প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যদি কারোর আমি কিছু অর্থের লোভে হ্যাঁ বান করে দিই, কিন্তু সেটা তো খারাপ, অর্থের লোভে, ওই জন্য আমি বান করি না, বান কাটাই। আচ্ছা, কারোর ওপর বান মারা আছে কিনা সেটা বোঝা যাবে কি করে? অবশ্যই বোঝা যাবে, সে যদি আমার সামনে আসে আমি অবশ্যই বুঝে যাব, কারণ আমরা ফেস করে কিছুটা বুঝি। তার মধ্যে সিমটম থাকে, তার চোখের নিচে কিন্তু কালি হয়ে যায়, ঠিক আছে, সে শুকিয়ে যায়, শুকনো বান যদি হয় সে কিন্তু শুকিয়ে যায়, এবং জ্বালাবান হলে কি হয় গোটা শরীর কিন্তু জ্বলে তার, এটা কিন্তু জ্বালাবানের একটা, মানে যেটা ডক্টর দেখিও ঠিক করতে পারে না, যেটা ডক্টর বুঝতেই পারবেন না, ঠিক আছে, এটা খুব দুঃখজনক ব্যাপার, ডক্টর বুঝতে পারবেন না যে বান এটা মারা হয়েছে, উনি বলবেন এমনি রক্ত কমে গেছে এরকম বলবে, ঠিক আছে, আর একটা রক্তচোষা বানও হয়, কিন্তু পুরো রক্তকে কিন্তু চুষে না, একদম শুকিয়ে যায়। বান মোটামুটি কি কি ধরনের হয়? জ্বালাবান হয়, জলবান হয়, আরো অনেক বান আছে। জলবানের সিম্পটম কি? জলবানের সিম্পটম জল দেখে ভয় পাবে, ঠিক আছে, গোটা শরীর ফুলে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটাই কিন্তু হয়। এবং এগুলো যে আপনি কাটান করেন, এই কাটান কতদিনের মধ্যে তারা উপকার পায়? দেখুন এটা টাইম লাগে, ওই লোকে বলে না 1-2 ঘন্টায় করে দেবো কাজ, এটা কিন্তু আমি বলবো একদম ভণ্ডামি। এটা তো সত্যি বিভিন্ন জায়গায় পোস্টারে দেখাই যায়, অবশ্যই একদম ভণ্ডামি এটা, ঠিক আছে, আমি বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, আমি কারোর ব্যাপারে বলতে চাই না, তাও বলতে বাধ্য হচ্ছি। আমার কাছে অনেক ক্লায়েন্ট আসে, তারা অনেক কষ্ট করে বলে, অর্থ উপার্জন করে তারা দেয়, ওনারা করে দেন না, আমার খুব খারাপ লাগে, ঠিক আছে, আমি বলবো যখন করে দেবেন না আগে থেকেই বলে দেবেন। যাই হোক, তাদের পার্সোনাল মেটা, আমি সেটা নিয়ে আর মানে বিতর্কে জড়াতে চাইছি না। এটা কিন্তু 15 থেকে 21 দিন অবধি লেগে যায় একটা বান কাটাতে, অনেক সময় 1 মাস অবধি লেগে যায়, অত সহজ নয় কোনো কাজটাই করা, এই কাটানের কাজ করতে। আচ্ছা, এমন কোনো সময় হয়েছে যে গোটা পরিবারের 3 জন বা 4 জন সদস্য সবার উপরই বান মারা আছে? একদম হয়েছে এরকম। আমার কাছে এসেছিল একটা ক্লায়েন্ট আমার শিয়ালদা চেম্বারে, ঠিক আছে, তার মা বাবাকে বান মেরেছে, ছেলেটি আমার কাছে এসেছিল, ঠিক আছে, 28-30 বছর ছেলেটা হবে, তো ও আমার কাছে এসেছিল, কান্নাকাটি করছিল, মা বাবাকে বান মেরেছে, আমাকে ছবিও দেখায়, যে আমি দেখলাম হ্যাঁ সত্যিকারেই বান মেরেছে, এবং ওদের জন্মছক আমাকে দেয়, আমি দেখি হ্যাঁ এটা বান প্রয়োগ করা যায়, জন্মছকের মধ্যেও কিন্তু থাকে যে বান প্রয়োগ যদি তাকে করা হয়, জন্মছকের মধ্যে থাকবে যে তাকে বান প্রয়োগ করা যাবে, এবং তার মধ্যে তন্ত্রক্রিয়াও করা যাবে, সেটা জন্মছকের মধ্যে রিফ্লেক্ট হয়, আমি দেখে ফেলবো, ঠিক আছে। তো আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কি ধরনের মানুষ সাধারণত এই ধরনের ক্ষতি করে, মানে নিজের পরিবারের মধ্যেই বান মারে নাকি বাইরের লোক মারে? একদম দেখুন, নিজের লোকরাই কিন্তু বেশি ক্ষতি করে, এটা মনে রাখবো। অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পত্তি নেওয়ার লোভে করে, দেখা যায় যে কোনো ভাই কোনো মা বাবা কোনো ভাইকেই বেশি ভালোবাসে, প্রায়োরিটি দেয়, এবং তাকে দেখা যায় সম্পত্তিটা দিয়ে দেওয়ার আশঙ্কা আছে, বা সে ভাবছে, তার ভুল ভাবনা, এটা দেখা যায় এক্ষেত্রে, সেক্ষেত্রে বান প্রয়োগ করে,
অনেক ক্ষেত্রে হয়। আমি অনেক কিছু দেখেছি যেটা আপনাকে বললাম, ঠিক আছে। এরকম বান প্রয়োগ করেছিল তার জ্যাঠামশাই, ঠিক আছে, যেই ছেলেটি এসেছিল তার জ্যাঠামশাই তার মা বাবার উপর করেছিল। তাহলে কতটা খারাপ এবং নির্মম এগুলো করতে পারে বলুন, ঠিক আছে। এগুলো আমার কাছে আসে, ঠিক আছে, এই কেস স্টাডিগুলো আমি কাটিয়ে দিই এগুলো। এগুলো কি গ্রামের দিকে বেশি না শহরেও এর প্রকোপ আছে? হ্যাঁ, শহরেও প্রকোপ আছে এবং কাটাতে গিয়ে কিন্তু অনেক ক্ষতিও হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। আমি ঘরে এসে দেখি, আমি তারাপীঠে গিয়ে কাটাই বেশিরভাগ, ঠিক আছে, আমার গৃহ মন্দিরে কাটাই না, তো তারাপীঠে গিয়ে বেশিরভাগ কাটাই। তো দেখেছি ঘরে এসে বা রুমে, যখন হোটেল রুমে যাই তখন দেখি মানে খুব জ্বর চলে আসে আপনার। এবং এটাও হয় তার ফ্যামিলির ওপরও কিন্তু অনেক কিছু বর্তায়, মানে যিনি করছেন সেই তান্ত্রিক তার ফ্যামিলির ওপর কিন্তু অনেক কিছু বর্তায়। তাহলে তান্ত্রিকরা ভয় পায় না কেন, মানে তা সত্ত্বেও করে কেন? তা সত্ত্বেও করে, দেখুন, মানুষের সেবা করা কিন্তু খারাপ নয়, এটা জানেন। মানুষের সেবা করা ভালো, এবং ভগবানও ঈশ্বরও মানুষের সেবা করলে কিন্তু ঈশ্বরও সন্তুষ্ট হন। সেটা তো ঠিক কথা, কিন্তু এটাও ঘটনা ওই যেটা বললাম একটু আগে, যে কিছু মানুষ, কিছু অসাধু তান্ত্রিকরা আছেন, তারা এখন হয়তো এই ধরনের কাজগুলো করে চলেন। এবার আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে একজন মানুষ, খুব সাধারণ নিপাট ভদ্র মানুষ, সে ভালো তান্ত্রিক বা ভালো জ্যোতিষ আর খারাপ তান্ত্রিক খারাপ জ্যোতিষ কি দেখে বুঝবে? খারাপ তান্ত্রিককে কি করে দেখে বুঝবে, তাই তো? দেখুন, প্রথমে তান্ত্রিকদের কাছে বা জ্যোতিষদের কাছে যাবে কোনো ব্যক্তি, গিয়ে যাতে না সে বলে, যাতে মানে জ্যোতিষ বা তান্ত্রিক তিনি যেন তার সম্বন্ধে বলে, তাহলে বুঝে যাবে সে কতটা সত্য এবং কতটা মিথ্যা। মানে নিজের সম্বন্ধে আগেই সব বলে দিও না, একদমই বলবে না, অল্প কিছু বলে জন্মছকটা দেখিয়ে একদম চুপ থাকাটাই বেটার। তাহলে বুঝে যাবে সেই জ্যোতিষ সত্য না মিথ্যা, কতটা ভালো এবং কতটা খারাপ তার চোখের সামনে সেটা ফুটে উঠবে। সেটা ঠিক কথা, এইটা দেখে বোঝা যায়। আচ্ছা, এটাও তো ঘটনা, সেটা হচ্ছে অনেক তান্ত্রিক, মানে এটা এই তথ্যটা আমার কাছে ছিল না, কিন্তু বর্তমানে আমাকে দু একজন আমাদের দর্শক বন্ধুরা আমাদেরকে এটা লিখে পাঠিয়েছে এবং জানিয়েছে ফোন করেও। সেটা হচ্ছে কিছু তান্ত্রিক আছে যারা হয়তো একটা কাজের জন্য একটা অ্যামাউন্ট ফিক্সড করলো, সেই টাকাটা নিল, কাজটাও হলো না, পরবর্তীকালে সেই ক্লায়েন্টের ওপর আবার টাকার জন্য চাপ দিচ্ছে এবং তাকে ভয়ও দেখাচ্ছে যে আমাকে যদি এই টাকাটা না দেন তাহলে আমি যে ভূতটা চালান করেছিলাম সেই গিয়ে উল্টে তোমার ক্ষতি করে দেবে, তো তুমি আরও টাকা দাও, আরও আমাদের পুজো আর্চা করতে হবে। এই রকম ট্র্যাপেও তো মানুষ পড়ে। অবশ্যই আমার কাছে আসে, বলে, খুব খারাপ লাগে যে এরকম নিম্নমানের মানুষও থাকে, ঠিক আছে। সব রকমের মানুষও থাকে, খারাপ ভালো, কিন্তু এরকম মানুষও থাকে, খুব খারাপ লাগে। আমি কিন্তু কাউকে জোর করে কোনো অ্যামাউন্ট বলি না, আমি খুব কম অ্যামাউন্টের মধ্যে কাজ করে দেওয়ার চেষ্টা করি, মানে যেটা এক্স্যাক্টলি খরচ হয়। অবশ্যই, এবং গরিব মানুষদের আরও কম নিই, ঠিক আছে। যারা সত্যি বলে গরিব মানুষ আমি দেখে বুঝি, অবশ্যই আমি কম নিই। এরকম কাজ আমি করি না, এবং ওই বললাম আপনাকে বান মারাও আমি করি না, কিন্তু বান আমি কাটাই। মানুষের উপকার পাওয়ার পরে তাদের তখন জানলেও করি না। তাদের রিয়াকশনটা কিরকম হয় আপনার কাছে এসে জানায় তারা? এই জাস্ট 3-4 দিন আগের ঘটনা আপনাকে বলি। একজনের বউ চলে যায়, ঠিক আছে, 3 মাস 4 মাস 5 মাস আগে এরকম সামথিং চলে যায়, তো আমি করে দিই কাজ, ঠিক আছে। ও এখন ফিরে আসে মেয়েটি, এবং এখন সুখে শান্তিতেই আছে। আমাকে বলেছে এই কিছুদিন আগে আসবে, এবং মিষ্টি নিয়ে বলছে আসবো, ঠিক আছে। আমার খুব ভালো লাগলো কথাগুলো, যে গুরুমা আমার কাজ হয়ে গেছে, এত ভালো কথাটা, এর থেকে শান্তি কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার আপনার কাছ থেকে আমি একটা উপদেশ বলুন বা টিপস বলুন নিতে চাইবো। সেটা হচ্ছে এখন তো আমাদের বেশিরভাগ দর্শক বন্ধুদেরই দেখি সমস্যা, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মেলবন্ধন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে দুজনের মধ্যে আকর্ষণ বাড়িয়ে রাখা বা দুজনে দুজনের যাতে বশীভূত হয়ে থাকে, এটার জন্য কোনো টিপস আপনি যদি দেন। একদম, আমার কাছে একটা সিঁদুর আছে যেটা কাম সিঁদুর, এবং আরো অনেক কিছু দিয়ে সেটা বানানো, আমি অন ক্যামেরায় বলবো না, ঠিক আছে। ওটা আমি মন্ত্রপুত করে বানিয়ে দিই, তার নাম গোত্র দিয়ে, ঠিক আছে। সেইটা যদি পড়ে, ঠিক আছে, স্বামীর কাছে যায় বা ওয়াইফের কাছে যায়, তাহলে কিন্তু সে তার বশে থাকবে। আচ্ছা, কিন্তু এটা 21 দিন পর পর করতে হবে। 21 দিন পর পর সেই সিঁদুরটা বানাতে হবে। 21 দিন পর পর তাকে পড়তে হবে, সিঁদুরটা আমি বানিয়ে দেবো। আচ্ছা, এই সিঁদুরটা কতদিন চলবে আপনি যেটা বানিয়ে দেবেন? এই সিঁদুরটা 21 দিন পরলে অনেকটা কাজ হয়ে যাবে, কিন্তু পর পর করতে হবে, ভুলে গেলে হবে না, ঠিক আছে। পর পর করতে হবে ওটা। আর এই সিঁদুরটা ব্যবহার করলে কি কি করা যাবে না? এই সিঁদুরটা পড়লে কিছু করা যাবে না, এরকম কোনো নিয়ম কিছু। মানে অনেক ক্ষেত্রে হয় না যে কোনো একটা তাবিজ কবজ নিলে বলে যে শ্রাদ্ধ বাড়ি যাওয়া যায় না। যখন তাবিজ কবজটা আসে, কবজ যখন আমি দিই, তখন কিন্তু বারণ করি যে আতুর বাড়ি বা শ্রাদ্ধ বাড়িতে না যেতে বা মরা বাড়িতে না যেতে, এটা মানে করি যখন বশীকরণ কবজ, মানে আমি বশীকরণ কবজ দিই। মানে গেলে কি হয়? গেলে ক্ষতি হয়ে যায়, তাবিজটার যে গুণাবলীটা সেটা কিন্তু টেম্পারটা কেটে যায় একদমই। আচ্ছা,
তখন কাজ করাটা বন্ধ হয়ে যায়, ওটা আবার মন্ত্রপুত করে করতে হয়। এবার আমাকে একটা জিনিস বলুন দিদি, সেটা হচ্ছে আপনার কাছে তো বহু বাইরেরও মানুষ আসে, তারা ডিস্টেন্সে, অর্থাৎ বাই ফোন বা ভিডিও কলিং এর মাধ্যমেও তারা হেল্প নিয়ে থাকে। একদম। তো এইরকম বাইরের ঘটনা যারা আসছে, মানে তারা সামনে আসছে না, তা সত্ত্বেও ডিস্টেন্সেও আপনারা কাজ করলে সেই উপকার পায়। অনেকেই বলে তারাপীঠে আসতে পারবো বা কামাখ্যা আসতে পারবো। প্রত্যেক বছর কামাখ্যায় 2বার করে যাই, ঠিক আছে, একবার অম্বুবাচীর সময় যাই, আরও একবার যাওয়া হয়ে যায়। তো অনেকেই বলে যে আমাকে ভিডিও কলিং এর মাধ্যমে দেখিয়ে দিতে হবে গুরুমা, তখন আমি ভিডিও কলিং এর মাধ্যমে ওনাদের দেখিয়ে দিই, ওনারা ওনাদেরই কাজ হচ্ছে। একদম একদম। এবং সেই কাজটা ফলো হয়, একদম ফল হয়, ঠিক আছে, কিন্তু টাইম লাগে আমার কাছে। আমি কিন্তু 2-3 ঘন্টা কিছু করি না, ওই যে বললাম প্রথমে 2-3 ঘন্টা কিছু ঠিক হয় না। 15 বা 21 দিন বা 1 মাস অবধি আমি কিন্তু টাইম দিই এবং ওর মধ্যেই হয়ে যায়। কারণ এটা তো সত্যি কথা, কারণ যদি আজকে অনেক ক্ষেত্রে দেখুন গ্রহ মহাদশার ব্যাপার থাকলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজ কিন্তু আটকে যায়। আচ্ছা, ওই জন্য মানে জন্মছকটাও দেখা অত্যন্ত দরকার পড়ে, অন্তত আমি দেখি। আচ্ছা গুরুমাতা, যে একটা জিনিস আমাকে বলুন, সেটা হচ্ছে মানে যেটা শুনে আমি নিজেই খুব উৎসাহী হয়ে উঠলাম, এই যে কাম সিঁদুর আপনার কাছ থেকে কেউ যদি পেতে চায়। কাম সিঁদুরের মধ্যে আরো অনেক কিছু দিয়ে ওই তিলকটা আমি বানাই, ওটা এইখানে আছে, ঠিক আছে, এই তিলকটা যেটা আমিও পরে আছি, ঠিক আছে। এটা ব্যবসার ক্ষেত্রে যখন মানে আমি ধরুন ক্লায়েন্টের সামনে যাই, তখন কিন্তু আমি এটা পরে যাই, বা কেউ ব্যবসার ক্ষেত্রে যাবে, ব্যবসায় যাওয়ার আগে এটা পরে যেতে পারে কোনো ব্যবসায়ী, ঠিক অনেক ক্ষেত্রে এটা লাগে, বা কাউকে বশীভূত করার জন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা পড়ে যেতে পারে। এটা মানে এটা সাধারণ মানুষ পাবে কিভাবে আপনার কাছে? এটা আমাকে অনলাইনে যদি কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস করে বা ফোন করে, আগে থেকে বলতে হবে, তারপর আমি কিন্তু পোস্টের মাধ্যমে অবশ্যই পাঠিয়ে দেবো। ফাইন। আর আপনাকে কোথায় গেলে পাওয়া যাবে, অর্থাৎ আপনার চেম্বার কোথায় কোথায়? আমার চেম্বার হচ্ছে কলকাতা শিয়ালদা, হাওড়া সাঁতরাগাছিতে আছে, তারাপীঠে আছে, বর্ধমানে আছে, শ্রীরামপুরে আছে। আচ্ছা, এবং এখানে কি প্রত্যেক সপ্তাহেই আপনাকে একদিন করে পাওয়া যায়? হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমাকে একদিন করে পাওয়া যায়। আচ্ছা, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমাদের বহু দর্শক কিন্তু বারবারই বলে, যাদের অল্প বয়সী সন্তান আছে তারা খুব ছটফটে, তাদের পড়াশোনায় মন বসছে না, তো এরও কি কোনো তান্ত্রিক উপায় বা তন্ত্রক্রিয়া করে কি বাচ্চাদের? একদম সরস্বতী কবচ বাচ্চাদের যদি পড়ানো হয়, তারা কিন্তু পড়ায় মন বসবে। এবং যে ধরুন অনেক বাচ্চা ফেল করে, পড়াশোনা করেও ফেল করে, তখন কিন্তু সে পাস করার সম্ভাবনা থাকে। আচ্ছা, একদম। এবং মানে এটা মিরাকেল কাজ হয়, একদম মিরাকেল। এবং ঘরের যে স্টাডি টেবিলটা, ওই স্টাডি টেবিলটা কিন্তু সবুজ হলে বেটার হয়, বাচ্চাদের মনটা বেশি হবে, যেহেতু বুথ রিলেটেড সবুজের সাথে, গ্রিনের সাথে, সেহেতু। আর কি কি মেনটেন করা উচিত? এটাই মেনটেন করা উচিত, আরো অনেক টিপস আছে। আচ্ছা, একটা জিনিস বলুন, সেটা হচ্ছে এই যে আমরা সবসময় দেখি যে গৃহে অশান্তি, এবং মানুষের সবসময় সত্যি আপনার কাছে হয়তো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বা সিঁদুর তৈরি করা সম্ভব হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি কোনো টোটকা আছে যে গৃহে শান্তি ফিরিয়ে আনার জন্য? হ্যাঁ আছে, অবশ্যই আছে। একটু যদি টোটকা আমাদের বলেন। একটুখানি শালু কাপড়ে 1 টুকরো হলুদের টুকরো, ঠিক আছে, কাঁচা হলুদ কিন্তু হতে হবে অল্প, ওটা শুকিয়ে নিয়ে ওই হলুদের টুকরোটা ওর মধ্যে রেখে 7টা লবঙ্গ একসাথে বেঁধে যদি আপনি 4 কোণে ঝুলিয়ে দিতে পারেন একটু একটু করে, ঠিক আছে, 4টে করে 4 কোণে যদি উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এই কোণে যদি আপনারা টাঙিয়ে দিতে পারেন, টাঙিয়ে কিন্তু রাখবেন, তাহলে কিন্তু গৃহের যে অশান্তিটা, সবার মধ্যে অশান্তি, দ্বন্দ্ব এবং সংসারে যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি যেগুলো বেঁধে থাকে, সেগুলো কিন্তু অনেক গুণে ভালো হয়ে যাবে। এটা কি গৃহের 4টে দিক নাকি বেডরুমের 4টে দিক? গৃহের 4টে দিক, মানে যেমন আমাদের উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব যেগুলো হয় সেই করে, ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় টোটকা ভীষণভাবে মানুষের খুব জানতে চায়, জানতে আগ্রহী হয়, সেটা হচ্ছে যে তার অর্থের হয়তো সমস্যা হচ্ছে, অর্থাৎ কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তার জীবনে এসছে, সেই ক্ষেত্রে সে সমৃদ্ধি পাবে কি করে? সেক্ষেত্রে আমার কাছে আসতে হবে, এসে জন্মছক অ্যানালাইসিস করতে হবে। যদি দেখি অন্য কিছু প্রবলেম, বাস্তু দোষ আছে, তাহলে সেখানে বাস্তু দোষের জন্য কিছু রেমেডি করে দেবো। যদি তার দেখি কিছু প্রবলেম আছে নবগ্রহের বা কিছু, তার জন্য আমি কবচ করে দিই। আচ্ছা, আর একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আমরা অনেক সময় শুনে থাকি যে পত্নী ভাগ্যে এর ভালো হচ্ছে, একদম একদম, আবার কারো ক্ষেত্রে শুনি যে না, বিয়ের পর থেকে এর কিন্তু আরো খারাপ হচ্ছে, এটা কি সত্যি হয়? একদম হয়। এবার বলি, কারণ ধরুন লগ্ন সাপেক্ষে সপ্তমপতি নবমে আছে, আচ্ছা, তাহলে কিন্তু এটা পত্নী বা স্বামীর ভাগ্যে কিন্তু তার ভাগ্য উন্নতি হয়। কারণ সপ্তম হচ্ছে আমাদের দাম্পত্য জীবন, আর নবম হচ্ছে ভাগ্য। সেই সপ্তমপতি যদি নবমে থাকে, তাহলে কিন্তু তার দাম্পত্য জীবন মানে তার স্বামীর সাথে রিলেটেড থাকবে, এবং বিয়ের পর কিন্তু ভাগ্য উন্নতি হবেই হবে। মানে উল্টো পার্টনারের এই ছকের জন্যও কিন্তু আরেকজনের ফল পেতে পারে সেটা। বাহ,
সাংঘাতিক টিপস আপনার কাছ থেকে। এবারে বলুন, সেটা হচ্ছে এই যে আমরা দেখে থাকি যে মানুষে মন্দিরে যায়, বহু মন্দিরে গিয়েও পুজো আর্চা করে, এবং কেউ এটা বিশ্বাস করে যে নিজের পুজো নিজে করব, আবার কেউ বিশ্বাস করে না আমার পুজো কোনো একজন ব্রাহ্মণ করে দিক। তো নিজের পুজো কি নিজে করা যায়? নিজের পুজো অবশ্যই নিজে করা যায়, কিন্তু সেটা নিজে জানতে হবে যে সে কি করছে। পুজোর অনেকগুলো রিচুয়াল আছে, আচমন আছে, অনেক কিছু সেগুলো ব্যাপার আছে, ওটা পৌরোহিত্য একটা চ্যাপ্টার। তো সেগুলো জানতে হবে, তবেই কিন্তু সে পুজোটা করতে পারবে। যা হোক করে পুজো করলে কিন্তু ঈশ্বরও সাড়া দেবেন না। মানে ঠিক যেরকম আমি যদি বলি, সেটা হচ্ছে আমরা দেখে থাকি যে বিভিন্ন তন্ত্রেরও কিন্তু বই কিনতে পাওয়া যায়। একদম, কেউ হয়তো ইচ্ছা করলো তার একটা 100 টাকা দিয়ে একটা তন্ত্রের ওপর বই কিনে নিয়ে এলো এবং বাড়িতে সে নিজেই তান্ত্রিক কাজ শুরু করলো, সে কি ফল পাবে? একদমই ফল পাবে না, কারণ তন্ত্রটা হচ্ছে একদম গুরুমুখী বিদ্যা, কখনোই হবে না। গুরু যদি না আদেশ দেয় সে কিন্তু সেইটা করতেই পারে না। ঠিক আছে, যেমন সব সাধনা, এখন তো সব সাধনা হয় না, চিতা সাধনা, যেটা চিতা সাধনা গুরুর আদেশ ছাড়া হবেই না। যদি করে তার শারীরিক কিছু প্রবলেম হয়ে যেতে পারে, মানসিকও প্রবলেম হতে পারে, বা অন্য ক্ষতি হতে পারে। আচ্ছা, মানে গুরু বলবে যে এবার তুমি চিতা সাধনা করতে পারো। একজন গুরু অবশ্যই দরকার। তন্ত্র সাধনায় গুরু ছাড়া কিন্তু হবে না। নিজে নিজে একা একা বই পড়ে তো অনেক কিছু হয়ে যেতে পারে। ঠিক কথা। আচ্ছা মাতাজি, যখন আপনাকে পেয়েছি আপনার কাছ থেকে একটু জানবো, সেটা হচ্ছে মহিলারা কিন্তু নিজেদেরকে সবসময় সুন্দর দেখাতে চায়। একদম। তো নিজের রূপকে ধরে রাখার জন্য কোনো তান্ত্রিক ক্রিয়া সম্ভব? অবশ্যই, সেটা অনেক টিপস আছে, যে নিজের রূপকে ধরে রাখার জন্য অনেক মন্ত্র আছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, মন্ত্র পড়েও নিজের সৌন্দর্যতাকে বজায় রাখা যায়? একদম একদম একদম। সাধনার মাধ্যমে নিজেকে ধরে রাখা যায়, বয়সকে ধরে রাখা যায়, সৌন্দর্যকে ধরে রাখা যায়, রূপ ধরে রাখা যায়। আচ্ছা, এটা জেনে খুব ভালো লাগলো। সেটা হচ্ছে সত্যি এরকম ভাবে যদি নিজেকে মানুষ সুন্দর করে ধরে রাখতে পারে, নিজের এজকে মানুষ আটকে রাখতে পারে, তাহলে তো সব মানুষই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইবে অবশ্যই। আচ্ছা, এবারে বলুন, সেটা হচ্ছে আপনি যে এত বছরের সাধনা করছেন এবং এত মানুষের উপকার করছেন, এর মধ্যে তো অনেক সময় প্যারানর্মাল ঘটনাও আসে আপনার কাছে। হ্যাঁ, একদম আসে। এবং এটার জন্য কি আপনাদের প্রেত সাধনা করতে হয়, প্রেতকে কন্ট্রোলে রাখতে হয়? একদম, প্রেত সাধনা করতে হয়, পেটকে সুরা পান করাতে হয়। এটা যদি একটু বিস্তারিত বলেন, মানে কিভাবে খাওয়াবেন? মানে সে তো অবয়বে কি ধরা দেয় এসে সামনে? দেখুন, পেট কিন্তু ওইভাবে একটা শরীর নিয়ে দেখা যায় না, ওটা কিন্তু একটা অবয়ব। আচ্ছা, মানে আমি ফিল করেছি, আমি যখন সাধনা করি, ঠিক আছে, আমার গৃহ মন্দির আমি যখন সাধনা করি, তখন দেখি অনেক কিছু ফিল করি। যেমন ধরুন, গোটা ঘরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, গরমকালে গোটা ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিছু অবয়ব দেখি, ঠিক আছে, কিন্তু সেটা একদম শরীর না। এবার মানে তার কোনো শরীর হয় না, তারা কি বাইরে চালান দ্বারাই আমরা কাজটা করি অ্যাকচুয়ালি। মানে আপনার কাছে এরকম কন্ট্রোলে তার মানে নিশ্চয়ই প্রেত আছে? অবশ্যই আছে। কতজন আছে? দেখুন, আমি যে এসেছি আমার সাথেই এসেছে তারা। এখন আছে বর্তমানে? অবশ্যই একজন আছে, সে আমার সাথে সবসময় থাকে, সে খুব ভালো কাজ করে এবং সে খুব ভালো, সে কিন্তু কোনো ক্ষতির কাজ করে না। তিনি পুরুষ না মহিলা? তিনি একজন মহিলা। আচ্ছা, এবং কত বছর ধরে আপনার সঙ্গে আছেন? আমার সাথে বিগত 3 বছর হয়ে গেল সে আছে। এবং তাকে আপনি যে কাজের ইনস্ট্রাকশন দেন? অবশ্যই, যে কাজের ইনস্ট্রাকশন দিই সে এটাই করে। তো তার বিনিময়ে আপনি তাকে কি দেন? তার বিনিময়ে তাকে সুরা পান করাতে হয়, আরো অনেক কিছু ক্রিয়া আছে যেগুলো করতে হয়। আচ্ছা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আমরা শুনে থাকি যে ভূত এসে নাকি শারীরিক সম্পর্ক করছে, এটা বাস্তব? দেখুন, এগুলো কি বলুন তো, সেই বোবাই ধরেছে বলে না, ওরকম টাইপসের। এগুলোর কোনো মানে যুক্তি নেই, ঠিক আছে, সায়েন্সে, যে ওইটা ওইভাবে হয় না। ঠিক আছে, ভূতকে ওইভাবে দেখা যায় না, বা ওইভাবে শারীরিক সম্পর্ক এসে করে না। এটা একটা ভুল ধারণা, এটা একটা মানসিক প্রবলেম ধরুন। ঠিক আছে, এগুলো যারা বলে তারা বেশি ভূতের কথা ভাবে, তাই। তাহলে আপনারা এই যে প্রেতকে পাঠান, প্রেত গিয়ে কি করে, মানে কিভাবে কাজটা করে? পেট সাধনা অনেক বছর ধরে করতে হয়। পেট সাধনা মানে হঠাৎ করে 1-2 দিনে হয় না, এটা অনেক বছর ধরে পেট সাধনা করতে হয়। অনেক বছর ধরে পেট সাধনা করে তবে পেট জাগিয়ে আমি কাজগুলো করি। কতদিনে কাজে পাওয়া যায়? এই কাজগুলো পাওয়া যায় মোটামুটি ধরুন 1 মাস, 31 দিন বা 21 দিন এরকম কিন্তু লেগে যায়। আচ্ছা, এবার একদম একটা নেগেটিভ প্রশ্ন করব, আপনি একদম এটাকে কিন্তু খারাপভাবে নেবেন না। একদমই না। অনেক দর্শক বন্ধু আছে যারা কিন্তু গ্যারেন্টি চায়, মানে এটা খুব স্বাভাবিক, মানুষের আজকের ডেটে একটা 10 টাকার পেন কিনতে গেলেও কিন্তু গ্যারেন্টি চায় যে পেনটা চলবে তো 6 মাস। তো আপনার কাছে এরকম কোনো সময় কেউ এসে গ্যারেন্টি চায়? হ্যাঁ, অবশ্যই গ্যারেন্টি চায়। অনেকে বলে, মানে এটা ক্যামেরার সামনে আমি বলছি, বার্ন মারবে সেখানে গ্যারেন্টি বলে। আচ্ছা, বলে লিখিত চুক্তি করতে হবে, গ্যারেন্টি। আমি বলি, আপনি কি কাজ করতে আসবেন যে লিখিত চুক্তি করবেন? প্রথমত আমি এই কাজ করি না,
বলে আমি নমস্কার করি, ওনাদের আসতে বলি। যে তাই তো, কারণ এই মানুষটা কি ডক্টরকে গিয়ে বলতে পারবে যে আপনি আগে স্ট্যাম্প পেপারে লিখে দিন? একদম কাজে এমনি যেটা আমি কাজে অবশ্যই গ্যারান্টি দিই যে 21 থেকে 31 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু অনেক সময় গ্রহের ফেরের জন্য ধরুন এমন কোনো দশা চলছে যেখানে তার প্রবলেম হতে পারে, তো কাজের লেট হতে পারে, তো সেই কারণে টাইমটা একটু লেট হয়, 45 দিন অবধি হয়ে যেতে পারে, বাহ, কিন্তু কাজ অবশ্যই হয়। আচ্ছা, আপনার তো এতদিনের অভিজ্ঞতা, তো এর মধ্যে সবচেয়ে শক্ত কেস আপনার কাছে কি এসছে? সবচেয়ে শক্ত কেস সেরকম আসেনি, সব কেসই সলভ করেছি কম বেশি, কিন্তু একটা খুব অদ্ভুত কেস এসেছিল যেটা নিজের মাসির মেয়েকে বিয়ে করতে চাইছে। আচ্ছা, একটি ছেলে আসে আমার চেম্বারে, সেটা কলকাতার চেম্বারে আসে, সে বলে নিজের মাসির মেয়েকে বিয়ে করবে, কিন্তু বাড়ির লোক মানছে না একদম। সে তার মাসি মেশো মানে যে শ্বশুর শাশুড়ি হবে সে ভাবছে, তো তাদের বশীকরণ করতে এসেছে, তারা মানছে না এবং তার মাও মানছে না রীতিমতো। এই কথাটাকে তো কেউ মেনে নেবে না, ভাই বোন নিজের একদম ভাই বোন একসাথে বড় হয়েছে, এটা কি করে হয়, তো মানছে না। সেই কারণে ও বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না। ছেলেটা এসে রীতিমতো আমাকে বলছে যে আমি মেয়েটিকে ছাড়া বাঁচবো না, মানে ওর যে গার্লফ্রেন্ড বোন, তো বোনটিরও সম্মতি আছে? অবশ্যই সম্মতি আছে, ঠিক আছে। তো শ্বশুর শাশুড়ি যে হবে মানে মাসি মেশোকে বশীকরণ করতে এসেছে এবং ছেলেটির মাকে বশীকরণ করতে এসেছে। এটা আমার খুব অবাক লাগে যে নিজের বোনকে কি করে বশীকরণ করে, খুবই এটা হাস্যকর একটা ব্যাপার। তো আপনি করেছিলেন সেই কেসটা? এতভাবে আমাকে জোর করছে যে আমি ওটা করে দিয়েছি। ফল পেয়েছে? একদম ফল পেয়েছে এবং তারা ভালো আছে এবং বাড়ির লোকও মেনে নিয়েছে। বর্তমানে তারা বিবাহিত? একদম একদম। বাহ, আচ্ছা দিদি, এটা তো জানলাম তারা ভালো আছে, খুব ভালো ব্যাপার। এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, এই যে আপনারা তান্ত্রিক ক্রিয়া করেন, এর জন্য তো বিভিন্ন রকমের দুষ্প্রাপ্য জিনিস লাগে, অর্থাৎ দ্রব্য লাগে। আর বর্তমানে আমরা খুব শুনছি যে খুব কস্টলি একটি জিনিস মনামণি, তো এটা সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, মনামণি খুব কস্টলি, অনেক দাম এটা, ঠিক আছে। এটা দুটো ধরুন একসাথে আপনি রেখেছেন, রেখে জল দিয়েছেন, ঠিক আছে, দেখবেন আস্তে আস্তে একসাথে হয়ে যাচ্ছে। এটা বশীকরণের ক্ষেত্রে লাগে, এটা বশীকরণ কবজে কিন্তু দেওয়া হয়, তো এই আসল দ্রব্যগুলো আপনার কাছে পাওয়া যাবে? একদম পাওয়া যাবে, মনামণি পাওয়া যাবে, মন ছটপট আছে, অনেক জিনিস আছে যেগুলো আমি আমার কাছে এলে আমি সেগুলো দ্রব্যগুলো দিয়ে দেবো বললে। আচ্ছা, এবং তার রিচুয়ালটাও তো আপনি শিখিয়ে দেবেন যে কি করতে হবে, কিভাবে করতে হবে? না, কবজ করার যে নিয়মটা ওটা তো আমি বলতে পারি না, কবজ তো আমি সেটা তাকে তৈরি করে দিই, কিন্তু সেই জিনিসগুলো যদি কেউ নিতে চায়, ঠিক আছে, অনেকেই সেগুলো কিনতে চায়, অবশ্যই কিনতে পারে। এবং যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ওপেন মার্কেটে গিয়ে একটা খারাপ বা ডুপ্লিকেট জিনিস কিনে নিয়ে আসে। একদম একদম। তো সেই জায়গাটা আপনার কাছ থেকে অথেন্টিক জিনিসটাই সে পাবে, অরিজিনালটা পাবে। এবং এটা যে তারা রিচুয়ালগুলো করবে, তো করতে গিয়ে তো অনেক ক্ষেত্রে অনেক দ্রব্য নষ্টও করে ফেলে তারা। হ্যাঁ, যার জানা থাকে না যে কোনটা কিসের সাথে দেয়, তা হতে পারে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আপনি সেই ক্ষেত্রে তাদের গাইডও তো নিশ্চয়ই করে দেন? অবশ্যই গাইড করে দিই। ফাইন। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, এই যে কাম সিঁদুর আজকে আমি দেখলাম, এটা কতদিন লাস্টিং করে? এই কাম সিঁদুরটা অনেকদিনই লাস্টিং করে, এমনি যদি আপনি রেখে দেন কোনো অসুবিধা নেই। রাখার পদ্ধতি কি কোনো ফ্রিজে বা ঠান্ডা জায়গায় রাখতে হবে? একদমই না, এটা ফ্রিজে রাখার জিনিস নয়, এটা একদম দৈবিক জিনিস, এটা আপনি নরমাল রেখে দিতে পারেন। আপনার যে ঠাকুর আছে ঠাকুরের সিংহাসনে মা কালীর পায়ের তলায় রেখে দেবেন, ব্যাস। আচ্ছা, এবার বলুন যে যারা মহামেডান তারা কোনো সময় আসে আপনার কাছে কনসালটেশন নেওয়ার জন্য? একদম আসে। হিন্দু মতে, তান্ত্রিক মতে আসে? একদম আসে। তার মানে এটা আপনি দাবি করছেন যে মুসলিম তন্ত্র যেটা সুলেমানি তন্ত্র তার থেকে অনেক বেশি জাগ্রত আমাদের অবশ্যই বৈদিক তন্ত্র? এটা শক্তি মতে এটা অনেক বেশি জাগ্রত। এবারে বলুন আপনি, সেটা হচ্ছে কাকে বেশি নাম্বার দেবেন, তারাপীঠ মহাশ্মশান নাকি মা কামাখ্যার স্থান? এটা বলতে গেলে বিতর্ক হয়ে যাবে, ঠিক আছে, দুটোকেই আমি প্রায়োরিটি দেব, কারণ দুটোই আমার কাছে মা, ঠিক আছে, মা তো মাই হয়, তাই না? তাই কামাখ্যা মাও আমার কাছে যেমন, তারাপীঠের তারা মাও আমার কাছে সেরকম। আচ্ছা, আমাদের এক বন্ধু আমাদের কিছুদিন আগে একটা তার সমস্যার কথা জানিয়েছিল, তাকে যদি আপনি কিছু উপদেশ দেন, সেটা হচ্ছে তার ব্যবসা হঠাৎ করে খুব ডাউন যাচ্ছে, তো সেই ক্ষেত্রে সে কি করে অ্যাটলিস্ট বুঝবে যে তার জায়গাটাকে কেউ কিছু একটা নেগেটিভ করেছে, তারপরে তো সে আপনার কাছে আসবে, তো সেটা বোঝার কি কোনো উপায় আছে? ধরুন ব্যবসার জায়গায় কিছু দেখতে পেলো, মানে অদ্ভুত কিছু ধরুন পড়ে থাকতে দেখলো, বা কিছু হাড়টার কোনো পশুর হাড়টার দেখলো, বা কিছু পোতা দেখলো, এরকম কোনো অ্যাক্টিভিটি খারাপ দেখলো, বা কিছু ঝোলানো আছে কেউ দিয়ে চলে গেছে তার চারপাশে, বেশিরভাগ ক্ষেত্রে তো খুব চেনাশোনা কেউ এই ক্ষতিগুলো করে থাকে, বন্ধু বান্ধব হোক, চারপাশের ব্যবসার দোকানদার হোক, একদম একদম, তখন ওইগুলো দেখলে ওই অ্যাক্টিভিটি, ঠিক আছে, আমাকে যদি জানায় এবং তার জন্মছক দেখতে হবে, তার কেন এটা প্রবলেম হয়েছে,
তার যে দোকানটা আছে সেই বাস্তুতে কি প্রবলেম আছে সেগুলো দেখে আমি রেমেডি দিই তাকে। বাস্তুতে রাখার জন্য, দোকানে রাখার জন্য কিছু কবচ দিয়ে থাকি। কতদিনে উপকার পায়? এই ক্ষেত্রে 10-15-20 দিনের মধ্যে হয়ে যায়? অবশ্যই অবশ্যই, এটা 15-21 দিনের মধ্যে হয়ে যায়। আচ্ছা, তো এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেক মানে এটা আমাদের কাছে বারবারই এরকম ধরনের সমস্যার কথা আসে, আমাদের বন্ধুরা লিখে পাঠায়। সেটা হচ্ছে কারোর কোনো ব্যবসার জায়গায়, যেটা একটু আগেই আলোচনা হচ্ছিল, যে হঠাৎ করে খারাপ হয়ে গেছে বা কিছু। তো এটা তো আপনি বললেন যে কেউ যদি কিছু ফেলে দিয়ে যায়, অর্থাৎ যেগুলো অপ্রাকৃতিক জিনিসপত্র, হাড় বা কোনো ফুল হঠাৎ করে দোকানের সামনে রাখা আছে, তাহলে খারাপ। এরপরেও ধরে রাখুন কারোর সেই অর্থে রাস্তার উপর দোকান নয়, তার হয়তো অফিস আছে বা কিছু আছে, তা সত্ত্বেও তার ডাউনফল যাচ্ছে, সেই ক্ষেত্রে সেটাকে যদি মানে ঠিকঠাক করার কিছু উপদেশ দেন। হ্যাঁ হবে, ধরুন যন্ত্র ঝুলিয়ে রাখা হলো দোকানে, বা লক্ষ্মী গণেশের যে ঘট আমি একটা তৈরি করে দিই, তো আমার একটা ঘটের মধ্যে আরো অনেক কিছু দ্রব্য দিয়ে সেটা মন্ত্রপুত করে, একদম মন্ত্রপুত করে, সবকিছুই কিন্তু মন্ত্রপুত করে করতে হয় আমাদের এই জগতে, মানে জাগরণ জাগিয়ে দিতে হবে, জাগিয়ে দিতে হবে। তো সেইটা টাঙিয়ে রাখতে পারে, তাকে দেবো। যন্ত্র আছে, লক্ষ্মীর আছে, কুবেরের যন্ত্র আছে, অনেক কিছু আছে, এগুলো টাঙিয়ে রাখলে হবে, ফল পাবে, একদম ফল পাবে। আমাদের একদম বিদায় নেওয়ার টাইম চলে এসছে, আমাদের মানে আজকের মতন প্রোগ্রাম শেষ করতে হবে। কিন্তু যাওয়ার আগে আরেকবার আপনাকে মাতাজি জিজ্ঞাসা করবো যে আপনাকে কোথায় গেলে মানুষেরা পাবে, সেটা যদি আরেকবার একটু অনস্ক্রিন বলে দেন। আমাকে সাঁতরাগাছি হাওড়া পেয়ে যাবেন, এবং শিয়ালদা কলকাতায় পেয়ে যাবেন, তারাপীঠে পেয়ে যাবেন, বর্ধমানে পেয়ে যাবেন, শ্রীরামপুরে পেয়ে যাবেন। এবং আপনাদেরকে বলছি, আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, অবশ্যই নিশ্চয়ই মাতাজির সঙ্গে একটু আগে অ্যাপয়েন্টমেন্ট নিলেই সুবিধা হয়। তারা এই নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে তাতে যোগাযোগ করে নেবেন, আপনারা আপনাদের টাইমিং স্লট এগুলো পেয়ে যাবেন ওনার কাছ থেকে। এবং মেচেদা চেম্বারেও আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, এটা মোটামুটি মাসে কতদিন আপনি ওখানে অ্যাভেলেবেল থাকেন? মেচেদা চেম্বারে আমি মাসে ধরুন 4 দিন যাই, যটা সপ্তাহ হয় 4টে বা 5টা, সেই সপ্তাহে একদিন করে যাই। প্রত্যেক শুক্রবার আমাকে মেচেদা পেয়ে যাবেন। ফাইন। আমাদের নর্থ বেঙ্গল থেকেও কিন্তু বহু বন্ধুরা কিন্তু এইরকম সমস্যায় ভোগে, তো সেই ক্ষেত্রে নর্থ বেঙ্গলে আপনার বসার ব্যাপারে কোনো প্ল্যান করছেন? হ্যাঁ অবশ্যই প্ল্যান করছি পরবর্তীকালে, ঠিক আছে, যে শিলিগুড়িতে বসার একটা প্ল্যান আছে আমার। বাহ বাহ, তখনও আবার আসবেন। আবার বন্ধুরা আপনাদের বলছি, আপনারা যেরকম সমস্যায় থাকুন না কেন, অবশ্যই সব কিছুরই সমাধান পাবেন, মাতাজি আছেন আপনাদের হেল্প করার জন্য। ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আর আপনাদেরকে বলছি, যাদের যাদের এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন অনুষ্ঠান আপনারা দেখতে পারেন। এবং এই অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, তাহলে আমরাও কিন্তু আপনাদের নতুন নতুন প্রোগ্রাম উপহার দিতে পারবো। ভালো থাকবেন আপনারা, আপনিও ভালো থাকবেন। নমস্কার।